আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা যদি কতগুলো চ্যাপ্টারে মানে সেগমেন্টে ভাগ করি, তাহলে সেগমেন্টগুলো এরকম দাঁড়ায়। একটা সেগমেন্ট হচ্ছে শতকরা হিসাব নিকাশ, এই জিনিসগুলো দাঁড়ায়। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে মোল। মোল, তারপরে হচ্ছে মোলের হিসাব নিকাশ, তারপরে আসে ঘনমাত্রা, মোলারিটি, নরমালিটি, পিপিএম, পিপিবি, এবং হচ্ছে রাসায়নিক গণনা। তারপরে হচ্ছে কি বলে, এই যে আমরা অ্যাসিড বেস শেষ করলাম। এখন অ্যাসিড বেজের মধ্যে আমরা কি কি পড়ছি? অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, তারপরে হচ্ছে অ্যাসিড কিভাবে বিয়োজিত হয়, ক্ষার কিভাবে বিয়োজিত হয়, তারপরে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের সময় কি কি লাগে, টাইট্রেশনে আমরা আসলে কি করি। তারপরে ম্যাথ করার সময় অনেকের কনফিউশন থাকে। অনেক জায়গায় এরকম কথা শোনা যায় যে স্টয়কিওমেট্রি বোর্ড পরীক্ষায় ইউজ করা যাবে না, আমাদেরকে অনেকে মেসেজ করে। আবারও বলছি, স্টয়কিওমেট্রি বোর্ড পরীক্ষায় ব্যবহার করা যায়। যায় মানে এটা কোনো হাইপোথেসিস না, এটা একেবারে মানে হচ্ছে ও এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে স্টয়কিওমেট্রি বোর্ড পরীক্ষায় ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আমার অনেক স্টুডেন্ট ব্যবহার করছে এবং তারা ব্যবহার করে ফুল নাম্বার পেয়ে আসছে, 200-তে 196, 97 করে পাইছে। তো নাম্বার আর কই কাটা যাবে, নাম্বার তো আর ওখানে কাটে নাই। তো স্টয়কিওমেট্রি ইউজ করা যাবে, সমস্যা নাই। আর টাইট্রেশনের যে ম্যাথগুলো দেখাইছিলাম, সেই ম্যাথগুলো যে বললাম একটা চিট কোড ইউজ করা যায়, যে ম্যাথ আমরা শর্টকাটেই করব, স্মার্ট নিয়মেই করব, কিন্তু স্যার দেখে মনে করবে যে আরে বাবা, এ তো একদম আমি যে নিয়মে ম্যাথ করে সেই নিয়মে ম্যাথ করছে। ওই বিক্রিয়াটা লিখে দিব, তারপরে এর এক মোল ওর কত মোলের সাথে বিক্রয় করে সেটুকু লিখে দিব। এরপরে নির্দেশক, নির্দেশক থেকে একাডেমিকে প্রশ্ন কম আসে, কিন্তু অ্যাডমিশনে প্রশ্ন বেশি আসে। মেডিকেল অ্যাডমিশনে আসে, ইঞ্জিনিয়ারিং এও আসে, ভার্সিটিতেও আসে। মেডিকেলে একটু ইনফরমেটিভ আসে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে মাঝে মধ্যে মেকানিজম যায়। ইভেন 44th বিসিএস মানে বিজ্ঞান পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে একটি নির্দেশক কিভাবে রং পরিবর্তন করে ব্যাখ্যা করুন। তো এই বিসিএস এর পরীক্ষায় মানে এটা না নর্মালি বিসিএস এ আসা টাইপের কোয়েশ্চেন না। বিসিএস এর যে বিজ্ঞানটা আসে সেই বিজ্ঞানটা একটু ইজি পিজি বিজ্ঞান আসে, বাট এই প্রশ্নটা বিসিএস এ আসছিল এবং এটা বিসিএস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা খুব কঠিন প্রশ্ন আমজনতার জন্য। আমজনতা মানে যে সায়েন্সে পড়ে না, তার জন্য তো ও বুঝবেই না যে কি নিয়ে কথা বলা হয়েছে। আর যে সায়েন্সে পড়ছে সেও আসলে যদি না সে কেমিস্ট্রি নিয়ে অনেক জানে বা কেমিস্ট্রি টিউশনই না করে, তাহলে এই প্রশ্ন সে অ্যাপ্রোচ করতে পারবে না। তারপরে হচ্ছে নির্দেশকের রং পরিবর্তনের কৌশল আর টাইট্রেশন কার্ভ। এবং আবারও বলে দিচ্ছি যে এই অংশটুকু কেউ যদি সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে পড়ে বা হাজারি স্যারের বই থেকে পড়ে, তাহলে সে একটু প্যারা খাবে। খুব ভালো হয় কবির স্যারের বই থেকে পড়লে। সবার কাছে কবির স্যারের বই নাই আমি জানি, কিন্তু এখনকার এই অনলাইনের যুগে আর এই পিডিএফ এর যুগে ওই বইয়ের পিডিএফ ভার্সন সবখানেই পাওয়া যায়। অথবা কোনো একটা বন্ধুর থেকে এতগুলো বই হচ্ছে ফটোকপি করে আনলেই হয়। বাট আমি সবাইকে পরামর্শ দিব এই অংশটুকু হাজারি স্যারের বই আর কি বলে গুহ স্যারের বইটা স্কিপ করা, অনেক কঠিন লাগবে। আমরা হচ্ছে দেখবো এখন জারণ বিজারণ। এখন জারণ বিজারণ এটাকে ইংলিশে বলা হয় রেডক্স। আমরা সবাই জানি, 9-10 এটা ছিল, বা সমস্যা নেই, 9-10 জানা না থাকলেও আমরা বুঝবো। রেডক্স এই শব্দটা আসলে এটা কোনো শব্দ না। রেড মানে রিডাকশন, আর অক্স মানে হচ্ছে অক্সিডেশন, এই দুটাকে একসঙ্গে মেলালে যে বিজারণ জারণ দাঁড়ায়। ওই বিজারণ জারণকে আমরা বাংলায় জারণ বিজারণ বলি। এখন অনেক স্টুডেন্টদের মতে জারণ বিজারণ এই চ্যাপ্টারে আছে, তো ওরা মনে করে জারণ বিজারণ বোধহয় পরিমাণগত রসায়নের টপিক। কিন্তু আমি জানি না এখানে জৈব যৌগ কেউ পড়ছি কিনা। যদি কেউ জৈব যৌগ পড়ে থাকে তাহলে তার বোঝা কথা যে আমাদের জারণ বিজারণ যদিও এই চ্যাপ্টারে আছে শিরোনাম অনুযায়ী, কিন্তু এটা বেশিরভাগ জৈব যৌগ কভার করে। মানে অর্গানিকে জারণ বিজারণ প্রচুর আছে। এখন দেখি, জারণ বিজারণের ক্ষেত্রে আমরা একটা স্লোগান মনে রাখবো। এই স্লোগানটা 9-10 আশা করি সবাই শুনে আসছি টিচারদের কাছে, এবং এই একটা স্লোগানে জারণ বিজারণ পড়া হয়ে যায়। জারণ, তারপরে হচ্ছে বারণ। এই যে জারণের সাথে বারণ খুব সুন্দর ছন্দ মিলে না? তো জারণ, বারণ, তারপরে হচ্ছে ছাড়ন, এবং হচ্ছে বিজারক। জারণ, বারণ, ছাড়ন এবং বিজারক। এখন ভাই এগুলো কি মিন করে? জারণ মানে হচ্ছে বারণ। এখন কি বাড়তে পারে, বাড়ার মতো কি জিনিস আছে আমাদের আশেপাশে কোনো একটা বিক্রিয়ার সময়? তো আমাদের কোনো একটা বিক্রিয়ায় আশেপাশে হইতেছে বারণের মধ্যে কি আছে? জারণ সংখ্যা আছে। তার মানে বারণ বলতে আমরা কি বুঝাচ্ছি কাঁচা বাচ্চারা? বারণ বলতে আমরা বোঝাচ্ছি জারণ সংখ্যা। ইংলিশে বলা হয় অক্সিডেশন নাম্বার। এ বাড়া মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বারণ মানে হচ্ছে বাড়া আর কি, বৃদ্ধি পাওয়া। তাহলে জারণ মানে কি? জারণ সংখ্যা বারণ। খালি স্লোগান মনে রাখলে হবে না,
একটা হচ্ছে স্লোগান মুখস্থ করে স্লোগান দেওয়া, আরেকটা হচ্ছে স্লোগানকে ফিল করা, অন্তর দিয়ে ধারণ করা। এবং এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হচ্ছে লিঙ্ক করে পড়তে হবে, বুঝাই দিব না, সমস্যা নাই। তাহলে জারণ মানে হচ্ছে বারণ, কি বাড়ে? জারণ সংখ্যা বাড়ে। এরপরে বারণ মানে হচ্ছে ছাড়ন। ছাড়ন মানে কি ছাড়ে? ছাড়ে আসলে সে ইলেকট্রন ছাড়ে। তাহলে আমরা বলতে পারি জারণ মানে ইলেকট্রন ছাড়া, তারপরে হচ্ছে জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া, এবং জারণ মানে হচ্ছে যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক। এখন এখান থেকে কিছু জিনিস আমরা একটু লিঙ্ক করব। খালি বলে গেলে হয় না, স্টুডেন্টরা খালি পড়ে মুখস্থ করে বাট ব্যবহার করতে পারে না কোনো জায়গায় প্রশ্ন সলভ করতে গেলে। সেটা হচ্ছে ধাতু নরমালি আমরা কি জানি? ইলেকট্রন ছাড়ে, তাই না? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো ইলেকট্রন ছাড়ে। তো ইলেকট্রন যদি ছাড়ে তার মানে ধাতুর কি ঘটে? জারণ ঘটে। তাহলে ধাতুর যদি জারণ ঘটে তাহলে আমরা বলতে পারি, এই কাঁচা বাচারা, ধাতু কি জারক না বিজারক? আমার কোয়েশ্চেন হচ্ছে ধাতু ইলেকট্রন ছাড়বে, কারণ ধাতু ছাড়ারই কথা। তাহলে ধাতু কি হবে? ধাতু হচ্ছে বিজারক হবে। এইটুকু মনে রাখলে ব্যাপারটা বেশ সহজ হয়ে যায়। যদিও এত বড় টপিক এই কথায় মনে রাখার চেষ্টা করা উচিত না, কিন্তু আমরা এইটুকু মনে রাখি। এবার চল প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক করাই দিই। সেটা হচ্ছে যদি কেউ ইলেকট্রন ছাড়ে তাহলে সে বিজারক। মানে আমি স্টুডেন্টের সাইকোলজি কি দেখছি আমি একটু শেয়ার করি, মানে স্টুডেন্টরা কিভাবে চিন্তা করে। স্টুডেন্টদেরকে আমরা এই স্লোগানটা শিখাই দিই, এই মনে রাখো জারণ বারণ ছাড়ন বিজারক। এখন ও কিন্তু ওর নামের মতো জারণ বারণ ছাড়ন বিজারক মনে রাখে। কিন্তু মনে রাখলে তো হবে না, এটা ব্যবহার করে আমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হয়, এক্সামে প্রশ্ন ধরতে হয়, কে জারক কে বিজারক সেগুলো খুঁজে বের করতে হয়। তখন এই স্লোগান মুখস্থ রাখলে হয় না, তখন কিভাবে মনে রাখতে হয় সেটা বলে দিচ্ছে। এই প্রত্যেকটার সাথে যে প্রত্যেকটা লিঙ্ক আছে সামনে মনে রাখতে হয়। যেমন যে ইলেকট্রন ছাড়ে সে বিজারক, এমনে মনে রাখতে হবে। আবার বিজারক ইলেকট্রন ছাড়ে, এমনে মনে রাখতে হবে। আবার হইতেছে বাড়লে যার জারণ সংখ্যা বাড়ে সে হচ্ছে বিজারক, যার জারণ সংখ্যা বাড়ে সে হচ্ছে বিজারক, এমনে মনে রাখতে হয়। আবার বিজারকের জারণ সংখ্যা হচ্ছে বাড়ে, আবার বিজারকের জারণ ঘটে। মানে জাস্ট সিরিয়াল ওয়াইজ মুখস্থ করে গেলাম হবে না কিন্তু, প্রত্যেকটার সাথে যে প্রত্যেকটা সম্পর্কিত, একটার সাথে যেটা লিঙ্কড, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সবাই কি বুঝতে পারছে আমি কি বলার চেষ্টা করছি? মানে বহুদিন ধরে তো পড়াই, স্টুডেন্টদের সাইকোলজি এমনি কাজ করে, ওরা খালি মুখস্থ করে রাখে। বাট মুখস্থ করলে হবে না, সবার সাথে সবার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা একটু মাথায় রাখতে হবে। এখন এখানে আমি বললাম জারণ মানে বারণ, বারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বারণ। এখন এই জারণ সংখ্যা নিয়ে অনেকের কনফিউশন আছে, অনেকে 9-10-এ ঠিকঠাক মতো পড়ে আসে নাই, হয়তো 9-10-এ ছিল বাট স্কিপ করছি অথবা হচ্ছে পড়ছি, মোটামুটি পড়ছি। তো সবাই একটু বেসিক শিখে আসি আমরা, এই জারণ সংখ্যা একটু শিখবো। টাইটেল লিখে নেই, জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। আর এইটাতে আমি প্রিমের স্লাইড নিয়ে এসে নেই, প্রিমের স্লাইড আমার আছে কিন্তু আমি ইচ্ছা করে আনি নাই, কারণ এই টপিকটা অনেকেই বলে যে কঠিন, কিন্তু কঠিন টপিক আমরা পার করে আসছি, আসলে এটা এতটা কঠিন না। কিন্তু অনেকের ভাষ্যমতে কঠিন, এই জন্য আমি চাচ্ছি যে আমি হাতে হাতে পড়াই। তাতে করে কি হবে, ম্যাথ আমি নিয়ে আসবো না, কিন্তু হাতে হাতে পড়াইলে আমিও লিখি, সবাই লিখুক, একসাথে আগাই ভালো মতো। আমাদের 9-10-এর বইতে একটা ডেফিনেশন ছিল, জারণ সংখ্যা মানে হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, এই তো। তো আমি ওটা লিখে রাখি, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। এটা পড়ার পরে অনেকের কোমলমতি হৃদয়ে খুব আঘাত লাগে। কিরকম আঘাত লাগে? এইটা পড়ার পরে কেন জানি মনে হয় যে জারণ সংখ্যা তাইলে যে সকল যৌগ আয়নিক যৌগ গঠন করে, যে সকল মৌল তাদের হবে। সমযোজী যৌগের তো জারণ সংখ্যা তাইলে হওয়ার কথা না, তাই না? যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এটা মুছে ফেলবো আবার। তো HCl একটা সমযোজী যৌগ, তাহলে এখানে তো ইলেকট্রন কেউ দান গ্রহণ করে নাই, তাহলে তো এখানে কারো জারণ সংখ্যা হওয়ার কথা না। কিন্তু এরপরেও তো আমরা বলি হচ্ছে এটা +1 এটা -1। তো এই বিষয় নিয়ে কারো কি কোনোদিন মনে আঘাত লাগে নাই? হ্যাঁ, আমি জানি না কারো লাগছে কিনা, আমার লাগছিল। যে খুব বইতে খুব সুন্দর করে লেখা আছে গৃহীত বর্জিত ইলেকট্রন সংখ্যাই জারণ সংখ্যা, ইলেকট্রন দান করলে বৃদ্ধি পায়, গ্রহণ করলে কমে যায়, কিন্তু আবার সমযোজী যৌগেতে কেন জারণ সংখ্যা হয়? তো কথা হচ্ছে আসলে ওটা এটা ডেফিনেশন, একটা ডেফিনেশনে সবকিছু কখনোই কভার করে না। যদিও কোনো যৌগ সমযোজী হোক বাট তারপরে তো তার তো একটা পোলার পার্ট আছে, প্লাস মাইনাস ডেল্টা মাইনাস পার্ট থাকে। তো যেটাকে ডেল্টা প্লাস সেটাকে আমরা নর্মালি প্লাস দিই, যেটাকে মাইনাস সেটাকে মাইনাস জারণ সংখ্যা দিই। তো ডেফিনেশন ধরে বসে থাকা দরকার নেই, ডেফিনেশনের বাইরে অনেক কথাবার্তা আছে। এরপরে কিছু প্রশ্ন করব দেখি।
এরা অনেকে ভুল করে। এই গাছে বাচ্চারা, সোডিয়ামের জারণ সংখ্যা কত? আচ্ছা, এই যে অনেকেই বলতেছে সোডিয়ামের জারণ সংখ্যা 1। যারা 1 বলতেছিস তারা 3 বার হচ্ছে নাউজুবিল্লাহ পড় ভাই। সোডিয়ামের জারণ সংখ্যা 0। এই যে সোডিয়ামের জারণ সংখ্যা 1, মানে এরকম একটা আমি প্রশ্ন শুনছিলাম, এক ইসলামিক স্কলারে জিজ্ঞেস করছে যে হচ্ছে মানে মদ কি হইতেছে হালাল নাকি মদ হচ্ছে হারাম। তো উনি বলতেছে মদ তো হালাল। পরে লোকজন সবাই অবাক হয়েছে যে মদ কেমনে হালাল হয়। তো বলছে যে মদ হালাল যতক্ষণ না পর্যন্ত তুমি না খাও ততক্ষণ পর্যন্ত হালাল, যখনই খাবা তখনই আর হালাল থাকবে না। এখন কথা হচ্ছে, সোডিয়ামের জারণ সংখ্যা +1 সেটা কখন বাবা? যখন সোডিয়াম কোনো যৌগ তৈরি করবে, সোডিয়াম যখন সেখানে +1 রূপে থাকবে। বাট চার্জ নিরপেক্ষ সোডিয়াম পরমাণু জারণ সংখ্যা 0। এই টাইপের ট্রিকি ট্রিকি প্রশ্ন মাঝে মধ্যে অ্যাডমিশনে আসে এবং সবাই ভুলভাল করিস। আর তুই যেটা ভুল করবি সেটা কি ওরা জানে না? ওরা অবশ্যই জানে। তো এটা যদি এমসিকিউ তে আসে ভাই, +1 ক নম্বরেই থাকবে। এখন তুই তো খুশি মনে দিয়ে দাগাই দিয়ে আসবি ক নাম্বার। কখনো কোনো কম্পিটিটিভ এক্সামের পরে দেখবি যে প্রতি 1 ঘন্টাতে মানে ধর ফরসে আহ তোর হচ্ছে পরীক্ষা দিয়ে বের হয়ে দেখলি যে মেডিকেল পরীক্ষায় তুই পাবি হইতেছে 100-র মধ্যে 85। দেখবি প্রতি ঘন্টায় 3-4টা করে কমে, প্রতি ঘন্টায় 3-4টা করে কমে পরীক্ষার। কারণ এরকম অনেক ট্রিকি প্রশ্ন থাকে, তুই হয়তো টেরই পাস নেই, শিওর হিসেবে দাগাই দিয়ে আসছিস। তো সোডিয়ামের জারণ সংখ্যা 0। যদি বলি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা, উত্তর হচ্ছে 0। যদি বলি অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা, আনসার হচ্ছে 0। কারণ এগুলো সব চার্জ নিরপেক্ষ পরমাণু। যদি বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড এর জারণ সংখ্যা কত, এটাও 0। যদি বলা হয় ম্যাগনেসিয়াম অক্সাইডের জারণ সংখ্যা কত, এটাও 0। যদি বলা হয় পানি জারণ সংখ্যা কত ভাই, সেটাও কিন্তু 0। কিন্তু আমি যদি বলি যে নাইট্রেট এর জারণ সংখ্যা কত, এর জারণ সংখ্যা কিন্তু -1। কারণ এটা একটা আয়ন বা যৌগমূলক, যাই বলি না কেন। আমি যদি বলি অ্যামোনিয়াম এর জারণ সংখ্যা কত, আনসার হচ্ছে +1। যদি বলি সালফেটের জারণ সংখ্যা কত, আনসার হচ্ছে -2। ওকে। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কোন একটা যৌগ হোক মৌল হোক, তার উপরে যদি চার্জ না থাকে ওর জারণ সংখ্যা সবসময় 0। আর যদি কারো উপরে কোনো চার্জ থাকে সেটাই তার জারণ সংখ্যা। গেল এটুকু। এরপরে দেখি, সবাই একটু লিখে নে রেফারেন্স জারণ মান। রেফারেন্স ওএন, ওএন মানে অক্সিডেশন নাম্বার। আমরা কি রেফারেন্স বুঝি? রেফারেন্স মানে হচ্ছে যার সাপেক্ষে আমরা বাকি জিনিস বের করি। মানে এই মানগুলো মোটামুটি ফিক্সড, এগুলোর হেল্প নিয়ে আমরা অন্যান্য মৌলের জারণ সংখ্যা বের করব, এই জন্য এগুলোকে আমরা রেফারেন্স বলতেছি। এখন রেফারেন্স বলতে হচ্ছে এর জারণ মান পরিবর্তন হয় না, আমি বলে দিলাম। কিন্তু তার মানে আবার এটা ধরে বসে থাকিস না যে ভাইয়া বলছে পরিবর্তন হয় না তার মানে জীবনের তরে পরিবর্তন হয় না। এরও মাঝে মধ্যে এদিক ওদিক দেখা যায়, বাট ম্যাক্সিমাম টাইমে এগুলো ফিক্স থাকে। যেমন যদি বলি গ্রুপ 1, গ্রুপ 1 এর মৌলের জারণ মান দেখবি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে +1 হয়। সোডিয়াম পটাশিয়াম এদের ক্ষেত্রে জারণ সংখ্যা সবসময় +1 হয়। গ্রুপ 2, এদের জারণ সংখ্যা কত হয়, +2 হয়। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বেরিয়াম বেরিলিয়াম এগুলো জারণ সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে +2 হয়। এরপর আসে হচ্ছে গ্রুপ 13, 13 মানে হচ্ছে বোরন অ্যালুমিনিয়াম, এদের জারণ সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে +3 হয়। গ্রুপ 14 না বলি, 14 ম্যাক্সিমাম ক্ষেত্রে সমযোজী তৈরি করে, ওটা আমাদের হিসাবে আসে না। এরপর হচ্ছে গ্রুপ 17, এর জারণ সংখ্যা -1 হয়। গ্রুপ 16, এর জারণ সংখ্যা -2 হয়। এবং গ্রুপ 15 এর জারণ সংখ্যা -3 হয়। এটা হচ্ছে আমাদের রেফারেন্স জারণ মান। তাহলে আমরা কি দেখলাম? জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ছাড়ন। জারণ মানে কি? জারণ সংখ্যা বাড়ন। এই জারণ সংখ্যা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম। জারণ সংখ্যা মানে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। যদি কেউ দান বা গ্রহণ না করে তার জারণ সংখ্যা 0। চার্জ নিরপেক্ষ পরমাণু হলেও 0, অণু হইলেও 0। কিন্তু যদি সে আয়ন হয় তার উপরে যে চার্জ সেটাই তার জারণ মান। এরপরে আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে এমসিকিউ তে দেয় এর জারণ মান বের করো, তার জারণ মান বের করো।
এই যে বিভিন্ন জিনিসের জারণ মান যখন বের করতে দেয় তখন আমাদের তো কিছু রেফারেন্স দরকার। সেই রেফারেন্স জারণ মান হইতেছে এগুলা: গ্রুপ 1 +1, 2 +2, 13 +3, 17 -1, 16 -2, 15 হচ্ছে -3। এবার প্রথমে আমরা কিছু ইজি পিজি জিনিস দেখব, তারপরে গিয়ে আমরা হচ্ছে একটু কঠিন জিনিস দেখব, জারণ সংখ্যার একটু কমপ্লিকেটেড ভার্সন। প্রথমে আসি যে হচ্ছে, সহজে আসি। আমাকে বলল কার্বনিক অ্যাসিডে কার্বনের জারণ মান। এখন এটা ছোটবেলায় আমরা এক্স ধরে বের করতাম, কিন্তু বিশ্বাস কর ভাই, এক্স ধরে বের করার জন্য তুই এর এত ছোট নাই, মানে এখন এক লাইনে বের করতে হবে। আমি জানি এই পুরোটার জারণ মান শূন্য। এখন এই পুরোটা জারণ মান যদি শূন্য হয়, তাহলে দেখ অক্সিজেন কত। অক্সিজেন হচ্ছে -6। কেমনে? একটার হচ্ছে -2, তিনটা আছে, 3 × 2 -6। আর হাইড্রোজেনের কত? +2। তাহলে আমাকে বল কার্বনের এমন একটা জারণ মান এখানে বসাইতে হবে যেটা বসাইলে পুরো যৌগের জারণ মানটা শূন্য হয়। আবারও বলতেছি, কার্বনের এখানে এমন একটা জারণ মান বসাইতে হবে যেটা বসাইলে পুরো যৌগের জারণ মান শূন্য হয়, সেটা হচ্ছে +4। তাহলে আমি বলতে পারি এখানে কার্বনের জারণ মান হচ্ছে +4। ওকে, আমরা একটু সামনে আগাই। সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, HNO3। আমাকে বলো নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান কত। তো বাকি দুইটা কিন্তু আমাদের রেফারেন্সের মধ্যেই পড়ে। এখন অক্সিজেন আছে কয়টা? তিনটা। 3 × 2 কত? 3 × 2 হচ্ছে -6, তাই না? আবারও বলতেছি, 9 10-এ যদি কারো এক্স ধরে করা অভ্যাস থাকে সে অভ্যাস থেকে বের হয়ে আস, কারণ এখন এক্স ধরে করার বয়স তোর নাই। না তুই এই সুযোগ পাবি, না তোকে সময় দেওয়া হবে এক্সাম হলে। তোকে আমি যেমনি বের করছি এমনি বের করতে হবে। তো এই হচ্ছে -6, এখানে আবার +1, তাহলে কত বসাইলে পুরো যোগের জারণ মান 0 হয়? +5 বসাইলে পুরো যোগের জারণ মান 0 হয়। 9 10-এ আবার এগুলো পড়াইতে গেলে সমস্যা হয় কি, 9 10-এ আবার এভাবে লিখে দিতে হয়, বুঝছিস? কিভাবে লিখে দিতে হয়? এই যেরকম -2 × 3, মানে এভাবে শর্টকাট করাইলো এভাবে লিখে দিতে হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে ওটা মানেই হয় না লিখে দেওয়ার। একবারে আমরা হিসাব করব। এরপরে ধর তোকে দেওয়া হলো সালফেট। সালফেট দিয়ে জিজ্ঞেস করলো সালফারের জারণ মান কত। তো সালফারের জারণ মান যদি কত যদি আমি বের করতে চাই, আমি দেখলাম এখানে হচ্ছে অক্সিজেন চারটা আছে, চারটা থাকে মানে কত? -8। এখন আমাকে এই পুরো যৌগমূলক যেটা সালফেট তার জারণ মান আবার -2, তাহলে সালফারের এমন একটা জারণ মান এখানে বসাইতে হবে যেটা বসাইলে পুরো যৌগের জারণ মান -2 হয়। উদ্দেশ্যটা খেয়াল করিস, সালফারের এমন একটা ভ্যালু বসাবো, এমন একটা ভ্যালু হবে যেটা বসাইলে উপরে -2 চার্জ থাকে বা নেট চার্জ -2 থাকে। তাহলে এখানে 8 আছে, এখানে 6 বসাইলে তো নেট +2 থাকে, তাই না? ইজি পিজি। তারপরে যদি হচ্ছে আমি এটা নেই, MnO4-, এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন যেটাকে বলে। আমি জানি অক্সিজেন কত, এখানে -8। তাহলে এমন একটা মান বসাইতে হবে এই ম্যাঙ্গানিজের যেটা বসাইলে পুরো যৌগের জারণ মান হয় হচ্ছে -1, মানে নেট চার্জ -1 থাকতে হবে। তো খুবই সহজ, যদি আমি এখানে +7 বসাই দেই তাহলে পুরো যৌগের জারণ মান কত হবে? +7 হবে। আমরা আরেকটা চার্জের দিকে যাই, সেটা হচ্ছে ফসফোনিয়াম, PH4+। আমাকে ফসফোনিয়ামে বলছে যে হচ্ছে ফসফরাসের জারণ মান কত। তাহলে হাইড্রোজেন কত চার্জ ক্যারি করে? +1 করে ক্যারি করে। তাহলে হাইড্রোজেনের জন্য হচ্ছে +4, এই যে এখানে +4 দাঁড়াইলো, বসালাম +4। এখন আমাকে ফসফরাসের এমন একটা ভ্যালু বসাইতে হবে যেটা বসালে পুরো যৌগের জারণ মান +1 হয়। তাহলে +4 আছে ওখানে, তাহলে এখানে -3 বসাইলেই তো কি হয়? পুরো যৌগের জারণ মান হয় হচ্ছে +1, এই তো। আর একটা জিনিস পরীক্ষায় মাঝে মধ্যে আসে, সেটা হতেছে এইটা, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট আমাকে বের করতে বলছে ক্রোমিয়ামের জারণ মান। অক্সিজেন হচ্ছে 7টা আছে। সো অক্সিজেন যদি 7টা থাকে, 7 × 2 কত? 7 × 2 = 14। সো -14, এই হচ্ছে আমাদের -14। হ্যাঁ, হাইড্রোজেন এখানে +1, কিন্তু 4টা আছে না, এই জন্য হচ্ছে +4 হয়েছে। বসাইলাম -14।
পটাশিয়ামের কত? পটাশিয়ামের হচ্ছে +2, বসা +2। তাহলে ওইখানে হচ্ছে প্লাস -14, এখানে হচ্ছে +2। তাহলে যদি আমি +12 বসাই তাইলে এই পুরো যোগের জারণ মান হয় হচ্ছে 0 হয়। এখন এখানে একটু কথা আছে, কখনো যদি কারো জারণ মান বের করতে বলে তাহলে ওরা নর্মালি বুঝায় যে একটা পরমাণুর জারণ মান কত। এখানে ক্রোমিয়াম দুইটা আছে, দুইটা ক্রোমিয়ামের জারণ মান +12, কোনো ভুল নাই এখানে। এবং দেখবি যখন আমি বিক্রিয়ার মধ্যে লিখবো +12 কে ধরেই লিখবো, কারণ +12 নিয়ে সে বিক্রিয়া করে। কিন্তু এমসিকিউতে যখন এই প্রশ্নগুলো আসে, প্রশ্নকর্তা মিন করে বাবা একটা পরমাণু যদি থাকে তাহলে তার জারণ মান কত। তো এখানে একটা পরমাণু হইলে জারণ মান কত হবে? +6 হবে। মানে যদি ক্রোমিয়ামের পরমাণু পরমাণু একটা হইতো তাহলে +6 হইতো। তো এই হচ্ছে আমাদের টিপিক্যাল জারণ বিজারণ বের করা। এবং হচ্ছে এটা সেভ করে রাখি। এখন এখানে কিছু কথা আছে, কিছু কথা মানে আমরা যেরকম জারণ মান দেখি সেই জারণ মানের আসলে কিছু ব্যতিক্রম। এবং সেই ব্যতিক্রমগুলো ব্যতিক্রম না, মানে জাস্ট টিপিক্যাল নিয়ম এভাবে মিলে না। প্রথমে দেখি হচ্ছে হাইড্রোজেন। তো সবাই একটু লিখে নে এক্সেপশন। এক্সেপশন বলাটা উচিত না, মানে জাস্ট অন্য রকমের ব্যাখ্যা আর কি। আমি তখন খুব হলফ করে বলে দিলাম যে গ্রুপ ওয়ানে যারা থাকে এদের জারণ মান হচ্ছে +1 হয়। বাট সবসময় এটা হয় না, মাঝে মধ্যে এর কিছু এদিক ওদিক দেখা যায়। এই যে থ্যানোসের একটা কথা আছে না, রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, মানে রিয়েলিটি মাঝে মধ্যে হতাশাজনক হয়। কিরকম? গ্রুপ ওয়ানের জারণ মান হচ্ছে +1, নর্মালি +1 হয়, কিন্তু যখন এরা হাইড্রাইড তৈরি করে, যেমন ধরো হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, নর্মালি হাইড্রোজেন কিন্তু +1 হয় ঠিকই, কিন্তু এইখানে হাইড্রোজেন গুলো জারণ মান কত বলতো বাচ্চা বাচ্চারা? এখানে কিন্তু ঠিকই হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1, এখানে হচ্ছে -1। এইটুকু একটু মনে রাখিস, যে যখন ওরা ধাতুর সাথে বা ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেন যৌগ তৈরি করে তখন কিন্তু জারণ মান +1 থাকে না, -1 হয়ে যায়। এরপর আসে হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। একটা হচ্ছে এইটা Na2O, এইটা হচ্ছে Na2O2, আর একটা হচ্ছে KO2। এটা রেগুলার অক্সাইড, এটা পার অক্সাইড, এবং ওই পাশে এটা সুপার অক্সাইড। এখন আমি যদি বলি রেগুলার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত ভাইয়া? জারণ মান -2, যেটা আমরা আশা করি। সে গ্রুপ 16, তার শেষে 6টা ইলেকট্রন আছে আর 2টা সে গ্রহণ করবে, তার তো -2 হবেই। এইখানে কত? এইখানে -2, কিন্তু অক্সিজেন তো দুইটা, তার মানে -1 দাঁড়ায়। তাহলে আমরা বলতে পারি যে পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 হয়। এটা 9-10 এ ছিল। এবার অনেকে মনে করতে পারে, বা অনেক স্টুডেন্টদের এরকম একটা ধারণা হয়, ওরা মনে করে যে সকল অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 হয় সেটা পার অক্সাইড হয়। ব্যাপারটা আসলে তা না। যারা আমার কাছে ফার্স্ট পেপার পড়ছিস তাদেরকে আমি অক্সাইড নিয়ে অনেকক্ষণ ধরে গেজাইছিলাম। পার অক্সাইডের ডেফিনেশন হচ্ছে যে সেখানে রেগুলার অক্সাইড থেকে অক্সিজেন বেশি থাকবে, এবং সে হচ্ছে শীতল লঘু অজৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে। হ্যাঁ, যারা তৈরি করে তাদেরকে পার অক্সাইড বলা হয়। আবারও বলে দিচ্ছি, এটা প্রথম পত্রের জিনিস, যে পারক্সাইড মানেই যে জারণ সংখ্যা -1, এই কথা অনেক ক্ষেত্রে মিলে, কিন্তু -1 দিয়ে পারক্সাইডকে ডিফাইন করা হয় না। পারক্সাইডের ডেফিনেশন হচ্ছে অক্সিজেনের পরিমাণ রেগুলার অক্সাইড থেকে বেশি থাকতে হবে। বেশি কেমনে আছে? দেখ, দুইটা সোডিয়ামের সাথে একটা অক্সিজেন, আর এখানে দুইটা সোডিয়ামের সাথে দুইটা অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেন কম আছে না? আবারও বলতেছি, এইখানে দুইটা অক্সিজেনের সাথে একটা, সরি, দুইটা সোডিয়ামের সাথে একটা অক্সিজেন। সো যদি আমি রেশিও করি 2:1, এখানে 1:1, অক্সিজেন কিন্তু এখানে কমে গেছে। হ্যাঁ, প্রথম পত্রে তৃতীয় অধ্যায়টা ছিল। তাহলে যে সকল অক্সাইডে অক্সিজেন রেগুলারটা থেকেও কম থাকে এবং সে লঘু এবং ইনঅর্গানিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2O2 তৈরি করে, ওদেরকে আমরা বলি হচ্ছে পারঅক্সাইড। বাট ওইটা এই চ্যাপ্টারের বিষয় না, আমি শুধু মনে করাই দিলাম যারা পড়ছিস তাদের জন্য। সো পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে পারঅক্সাইড কোনটাকে বলে জানিস? এইটাকে, অক্সিজেন অক্সিজেন এই বন্ডটাকে বলা হয় পারঅক্সাইড বন্ড, বুঝছিস? একটু লিখে নিতে পারিস। যেমন ধরো হইতেছে এই যে H,
এখানে OOH, এটাকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড বলি। আমরা এখানে যেটা লিখছি সেটার স্ট্রাকচার হচ্ছে এরকম: অক্সিজেন অক্সিজেন, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম। তারপরে হইতেছে জৈব যৌগের মধ্যে দেখবি এটাকে জৈব পারঅক্সাইড বলে, ROOR। সো নর্মালি এটা হচ্ছে পারঅক্সাইড। আর এই পারঅক্সাইড বন্ড যদি থাকে তাহলে সেখানে প্রতিটা অক্সিজেন করে -1 করে হয়। আর সুপার অক্সাইড, পটাশিয়ামের কত? পটাশিয়ামের হচ্ছে +1, আর এখানে কত? -1। এখন দুইটা অক্সিজেন যদি -1 থাকে তাহলে একটার কত হবে? একটার -1/2 হবে। তাহলে এইখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1/2। এইটা নেচারে কিভাবে থাকে সেটা একটু বলে দেই। দেখ, এই হচ্ছে আমার কাছে একটা অক্সিজেন আছে, এইখানে একটা অক্সিজেন আছে। অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন। এখন এইখানকার চার্জ হচ্ছে -1, এইখানকার চার্জ হচ্ছে -1। এই দুইটাকে প্রশমিত করে হচ্ছে একটা প্লাস পটাশিয়াম। এগুলো তো সব আয়নিক যৌগ, অক্সাইড হতে পারে, বাট প্লাস মাইনাস তো থাকে। সো -1, -1/2, -1 মিলে হচ্ছে -1 চার্জ। সেই -1 কে প্রশমিত করে হচ্ছে একটা পটাশিয়াম। সো এটা আমাদের আপাতত পড়াশোনার জিনিস না, আমরা একটু রিভিউ করে আসি। তো আমরা শিখছিলাম কি? শিখছিলাম হচ্ছে জারণ বিজারণ। ডেফিনেশনে দেখলাম জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়লে জারণ সংখ্যা বাড়ে। ওই জারণ সংখ্যা নিয়ে কথা বলছিলাম। কয়েকটা জিনিস মাথায় রাখলেই হয়: যদি কোনো অণু হোক পরমাণু হোক ইলেকট্রন গ্রহণ দান না করে, যৌগ তৈরি না করে বা চার্জ নিরপেক্ষ পরমাণু অণুর জারণ সংখ্যা 0। কোনো আয়নের অথবা কোনো যৌগমূলকের চার্জই হচ্ছে তার জারণ সংখ্যা। তারপরে রেফারেন্স ধরে ধরে আমরা বিভিন্ন মৌলের জারণ মান বের করছি। এরপরে আমরা দেখলাম হইতেছে যে কিছু এক্সেপশন, যেমন হচ্ছে হাইড্রোজেন যখন গ্রুপ 1 এর সাথে কোনো যৌগ তৈরি করে তখন এর জারণ মান -1 করে হয়, হাইড্রাইড যেখানে। তারপরে হচ্ছে পারঅক্সাইড সুপার অক্সাইডের জারণ মান -1 এবং -1/2 করে আসে। অক্সিজেন সুপার অক্সাইডে -1/2 কেমনে হয়? কখনো কি হাফ মোল ইলেকট্রন গ্রহণ করে? না, কখনো হাফ মোল ইলেকট্রন গ্রহণ করে না, কিন্তু দুইটা অক্সিজেন একসাথে একটা ইলেকট্রন গ্রহণ করে, এই হচ্ছে কথা। মানে অনেক সময় থাকে না যে হচ্ছে আমি কাউকে কোনো কিছু দিব, এখন কাউকে কোনো কিছু দেওয়ার সময় ধরলাম যে আমার কাছে আছে হচ্ছে একটা হাঁস ফরছে। তো একটা হাঁস যখন আছে, এখন একটা হাঁসকে তার আমি দুইজনকে ভাগ করে দিতে পারি না, কিন্তু প্রতি ভাগে ধরো দুইজনের করে একটা করে হাঁস পড়ে। তখন কি করব? পাশাপাশি দুইজন প্রতিবেশী, ওদেরকে বলবো যে না, তোরা এই হাঁসটা পালবি দুইজনে, এই হাঁসে যে ডিম পারবে তোরা ভাগ করে নিবি। তো এখানে আসলে হয় কি, অক্সিজেনের মধ্যে রেজোনেন্স ঘটে, দুইটা অক্সিজেন একসাথে ইলেকট্রন নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। যে প্রশ্ন করছি বুঝতে পারছি কি কি কাহিনী কইছে? মানে ওর প্রশ্ন হচ্ছে, ভাইয়া ইলেকট্রন তো আর ভাগ করা যায় না, চার্জের কোয়ান্টাইন বলে একটা কথা আছে, যে ইলেকট্রনের চার্জকে ভাগ করা যায় না, ফ্র্যাকশন করা যায় না। তো হাফ মানে তো হইতেছে সে তো আধা ইলেকট্রন গ্রহণ করছে, আধা ইলেকট্রন কেমনে গ্রহণ করে? তো এটার উদাহরণ ওই যে ওটা ধরলাম যে আমার কাছে 50 জন মানুষ আছে কিন্তু 25টা হাঁস আছে। এখন এই 25টা হাঁস আমার 50 জন মানুষকে দিতে হবে, কিন্তু হাঁস আবার ওদেরকে খাওয়ার জন্য দিচ্ছি না, ডিম খাওয়ার জন্য দিচ্ছে। তো আমি তো আর হাঁসকে আর কেটে ভাগ করে দিতে পারবো না, তখন কি করতে হয়? পাশাপাশি দুইজনকে দিব ওই হাঁসটা, বলবো যে ডিম পারলে তোরা দুইজনে মিলে খাবি, আর ওই হাঁসটা দুইজনে মিলেই খাওয়াবি। ওই হাঁস কোনোদিন তোর বাড়ি থাকবে, কোনোদিন এর বাড়ি থাকবে। তো এখানে আসলে ওরকম ঘটনাই ঘটে। নরমাল অক্সাইডে -2, পার অক্সাইডে -1/2, আর সুপার অক্সাইডে হচ্ছে সরি -1, সুপার অক্সাইডে -1/2। এরপরে আসি হচ্ছে, আমরা এটাও এই চ্যাপ্টারের না, বাট তারপরে আমি একটু মনে করাই দিচ্ছি, যেগুলো অবস্থান্তর মৌল ওদের জারণ সংখ্যার বিভিন্ন ঢং দেখা যায়। ঢং যেরকম হইতেছে, ধর এই যে কখনো দেখবি হচ্ছে আয়রন, নর্মাল আয়রন তো থাকে, মাঝে মধ্যে Fe2+ দেখা যায়, মাঝে মধ্যে Fe3+ দেখা যায়। আবার হচ্ছে ম্যাঙ্গানাস, কখনো ম্যাঙ্গানাস হয়, ম্যাঙ্গানাস 2+ হয়, 4+ হয়, 6+ হয়, ইভেন ম্যাঙ্গানাস হচ্ছে 7+ও হয়। তারপর হচ্ছে কপার হয়, কপার 2+, সরি কপার+ হয় আর কি, কপার 2+ হয়। এগুলো অবস্থান্তর মৌল। আর কেউ যদি যৌগ দেখতে চাস প্রত্যেকটার, আমি প্রত্যেকটার উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে হয়তো ভালো ফিল করতে পারবি। এটা হচ্ছে ধর এটা FeCl2, এটা হচ্ছে FeCl3, এখানে হচ্ছে MnCl2,
MnO2, এটা হচ্ছে K2MnO4, পটাশিয়াম ম্যাঙ্গানেট, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। তারপরে এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড CH2Cl2, অথবা এমনি দেখাই Cu2O। ওকে, প্রত্যেকটার উদাহরণ আছে। সবাই একটু তুলে নে। আচ্ছা, এখন এই যে অবস্থান্তর মৌলগুলো, কপার বলি, ম্যাঙ্গানিজ বলি, অথবা হচ্ছে প্রথমটার নাম হচ্ছে কিউপ্রাস অক্সাইড, তারপরটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। আসিক এখন বলে না, এখন হচ্ছে কপারের 1 অক্সাইড, কপারের 2 অক্সাইড, এভাবে ডাকে। এখন অবস্থান্তর মৌলগুলো কেন এরকম জারণ মান দেখায়, সেই ব্যাখ্যাটা হচ্ছে 9-10 ছিল, তারপর একটু বলে দিচ্ছি। যে এই যে বিভিন্ন রকমের জারণ মান যে দেখায়, সেই জারণ মান দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে একটু আয়রনকে দিয়ে বোঝায়, তাহলে সুবিধা হবে। নর্মাল আয়রনের ইলেকট্রন বিন্যাস কত? এখন যা বলতেছে এটা কিন্তু এই চ্যাপ্টারের জিনিস না। 4s2 3d6। শুধু পুরাতন পড়াগুলো হচ্ছে একটু রিভিশন হয়ে যাবে। এই যে 4s2 3d6, এটা নর্মাল আয়রনের ইলেকট্রন বিন্যাস। এবং আমরা নর্মালি কি জানি ইলেকট্রন কই থেকে বের হবে? ইলেকট্রন বের হবে হচ্ছে বহিঃস্থ স্তর থেকে। বহিঃস্থ কোনটা? 4s। সো নর্মালি আয়রনের জারণ মান হওয়ার কথা হচ্ছে 4s। সো সে Fe2+ তৈরি করলো। 4s0, 3d হচ্ছে 6। 2+ তৈরি করবে এবং 2+ তৈরি করবে, সেটাই তো এক্সপেক্টেড। কারণ আমার যদি শেষে মানে খাওয়ান দাওয়ান করার পরে বাড়তি যদি 2 টাকা থাকে, আমি সেই 2 টাকা দান করবো, তাই না? কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপার হইতেছে এই যে 3D এবং 4s, এই যে দুটো শক্তি স্তর, এদের শক্তির পার্থক্য খুবই কাছাকাছি, মানে পার্থক্য নাই বললেই চলে। সো 4s থেকে যদি সে ছাড়তে পারে, সে 3D থেকেও ছাড়তে পারে। তাহলে আলটিমেটলি হইতেছে সে তখন 3D থেকে ছাড়ে, মানে ওই দুইটা একসাথে শেষ শক্তি স্তরের মধ্যে কাজ করে। তাহলে Fe3+ এর মধ্যে কত হয়? এখানে হয় 4s0, 3d5। জিনিসটাকে যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এইটা, যে অবস্থান্তর মৌলগুলো তাদের 4s এবং 3d এই দুইটা একসাথে যোজনী স্তরের মতো কাজ করে, কারণ এই দুইটা যে উপশক্তি স্তর 4s এবং 3d, এদের শক্তির পার্থক্য কম। সো 4s এবং 3d এদের শক্তির পার্থক্য এতটাই কম যে 4s থেকে ছাড়ার পরে তার যদি স্বার্থ রক্ষা হয়, তার যদি হচ্ছে সুবিধা হয়, সে 3d থেকেও ছাড়তে পারে। সো 4s থেকে ছাড়লে পরে 3d থেকেও ছাড়তে পারে। আর এটাও বোধহয় বলে দিছিলাম যে এখানে যে জারণ মানগুলো আমি দেখাচ্ছি, তার মধ্যে সব থেকে স্টেবল এইখানে হচ্ছে এইটা Fe3+, এখানে হচ্ছে Mn2+, এমসিকিউর জন্য মনে রাখিস, এখানে দিচ্ছে Cu2+। এরা হচ্ছে সব থেকে স্টেবল। এবং এক একটার স্টেবিলিটির জন্য এক এক রকমের কারণ ছিল, ওটা দরকার নেই, একটু মনে রাখিস আপাতত। এবার আসি, জারণ সংখ্যার একাডেমিক লেভেল শেষ। একাডেমিক লেভেলে এর থেকে কঠিন কিছু আসে না, কিন্তু অ্যাডমিশনে জারণ সংখ্যা এর থেকে অনেক বড় বড় জিনিস আসে, সেগুলো একটু দেখাবো। এখন যা দেখাবো সেগুলো সব অ্যাডমিশনে আসে, এবং অ্যাডমিশনে বলতে হচ্ছে মেডিকেল আসার সম্ভাবনা কম, ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এ বেশি আসে এই জিনিসগুলা। আচ্ছা, আমরা কি বুঝি যে হচ্ছে কোন মৌল তার শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে তার থেকে বেশি ইলেকট্রন ছাড়তে পারবে না? মানে ধর তোর মান্থলি আর্নিং হচ্ছে 50,000 টাকা, তাই তো? এখন তোর আর্নিং যদি 50,000 হয়, তুই কি মাসে 70,000 টাকা খরচ করতে পারবি? এখন যদিও করা যায়, এখন অন্য সিস্টেম আছে, ক্রেডিট কার্ড সিস্টেম, যারা জানিস কিনা। কার্ড হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড কোনগুলা? ডেবিট কার্ড হইতেছে যে আমি আমার ব্যাংকে টাকা রাখবো, আমি আমার টাকা খরচ করব, এটা হচ্ছে খুবই নর্মাল জিনিস। এটাকে আমরা ডেবিট কার্ড বলি। ডেবিট কার্ড, যে ভিসা কার্ড, এগুলো সব ডেবিট কার্ড। আমি ব্যাংকে টাকা রাখবো, তারপরে হচ্ছে সেই টাকা তুলবো। আর ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক আমাকে আগে টাকা দিবে, আমি সেই টাকা ভাঙবো, খরচ করব, তারপরে সে আমার থেকে টাকাটা কেটে নিবে। এখন তোর কাছে মনে হতেই পারে, তাহলে ভাইয়া আমি তো ক্রেডিট কার্ড নিয়ে অনেক টাকা পয়সা খরচ করে আর দিব না ব্যাংকে।
সো ক্রেডিট কার্ড সবাইকে দেয় না, মানে এমন না যে তুই হেঁটে গেলেই তোকে ক্রেডিট কার্ড দিবে। ডেবিট কার্ড হতেছে সবাই পায়, সবাই অ্যাকাউন্ট থাকলেই হয়। ইভেন অনেকে ডেবিট কার্ড আছে, তার অ্যাকাউন্টে হয়তো 10 বছর ধরে 5 টাকা আছে, বাট তারও একটা কার্ড আছে। কিন্তু ক্রেডিট কার্ড হচ্ছে তোকে একটা ফিক্সড ইনকাম থাকতে হয়, যে তোকে স্যালারি দেখাইতে হয় আমি প্রতি মাসে এত টাকা স্যালারি পাই। তো এটা তোর ফিক্সড ইনকাম, ব্যাংক জানে, ওইটার উপরে ক্রেডিট কার্ড দেয়। তাহলে ব্যাংক জানে যে তুই প্রতি মাসে 70,000 টাকা আর্ন করিস, তাইলে তোকে একটা ক্রেডিট কার্ড দিবে ব্যাংক, এবং ওরা একটা লিমিট সেট করে দিবে যে ওদের আন্দাজ মতো, যে তুই এত বেশি মান্থলি খরচ করতে পারবি না। অথবা যদি এমন হয়, তুই যদি অনেক দিন ধরে ব্যাংকে একটা অ্যাকাউন্ট মেনটেন করিস, এবং সেই আহ, সেই অ্যাকাউন্টটাতে অনেক টাকা অনেক দিন ধরে আছে, মানে ধর একটা অ্যাকাউন্টে 20 লাখ টাকা বা 25 লাখ টাকা তুই 1-1.5 বছর ধরে রাখতেছিস, মানে টাকা উঠাস ঢুকাস উঠাস ঢুকাস, কিন্তু দিন শেষে ব্যাংকে 20-25 লাখ টাকা অলওয়েজ থাকে। তো ব্যাংক চিন্তা করছে যে এই লোকের তো 20-25 লাখ টাকা ব্যাংকে অলওয়েজই থাকে, তাহলে এরও একটা আমি ক্রেডিট কার্ড দিই। ক্রেডিট কার্ড দিলে ব্যাংকের সুবিধা। আচ্ছা, সুবা জিজ্ঞেস করছে ওই অ্যামাউন্টটা কত, ওই স্যালারি। সেটা তো আমি জানি না, তো আমি হচ্ছে স্যালারি দিয়ে কখনো ক্রেডিট কার্ড নেই। তবে 50,000 টাকা স্যালারি পাই, 35,000 টাকা স্যালারি পাই মাসে, এরকম মানুষেরও ক্রেডিট কার্ড আছে আমি দেখছি। এখন ওই যে যেটা বলতেছিলাম, যে এখন আসলে এই কথাটা বলার সুযোগ নাই যে আমার মান্থলি ইনকাম, এবং আমি আমার খুব কাছের একজন মানুষকে দেখছি যে হচ্ছে এইভাবে প্রায় প্রায় 15-20 লাখ টাকার হয়েছে, দেনা হয়েছে। মানে ক্রেডিট কার্ড দিয়ে এত পরিমাণ কেনাকাটা করছে, পরে সেই টাকা শোধ দিতে দিতেই অবস্থা খারাপ হয়ে গেছে। মানে ক্রেডিট কার্ড অনেকটা নেশার মতো, একবার যদি কেউ খরচ করা শুরু করে লিমিট তো নাই, তো সে খরচ করতেই থাকে। আবার ক্রেডিট কার্ডের প্রতি মাসে একটা মান্থলি না, একটা বাৎসরিক হচ্ছে মেইনটেনেন্স কস্ট আছে, সেটাও বেশ বেশি। আবার অনেক সুবিধা আছে, সুবিধা হচ্ছে অনেক কিছু কিস্তিতে কেনা যায়, ইএমআই তে কেনা যায়, তোরা শুনবে অনেক কিছু, যে এত টাকা ডাউন পেমেন্ট দিয়ে তারপরে হচ্ছে মাসে মাসে টাকা দেওয়া যায়, ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া যায়। আবার কেউ যদি হচ্ছে ডলারে কোনো কিছু কিনতে চাস, যদিও ডলার এখন ডেবিট কার্ড দিয়েও কেনা যায়, আমি তোদের জুমের সাবস্ক্রিপশন কিনি হইতেছে আমার ডেবিট কার্ড দিয়ে। তারপর হচ্ছে কি বলে, এই যে গুগল ড্রাইভের স্টোরেজও কিনি হচ্ছে ডেবিট কার্ডের ডলার দিয়ে। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট থাকলেও ক্রেডিট কার্ড পাওয়া যায়। ক্রেডিট কার্ড হচ্ছে একটা ইয়ার মতো, মানে হচ্ছে একটা কি বলে, মানে ব্যাংক দিতে চায়, যাদের ব্যাংকে টাকার লেনদেন বেশি ওদেরকে দিতে চায়। ক্রেডিট কার্ড অনেকটা একটা নেশার মতো, একবার ধরা দিতে পারলেই শেষ। আচ্ছা, এবার আসি। তো যেটা হোক, আমার আর্নিং যদি মাসে 50,000 হয়, তাহলে আমরা নর্মাল হিসাবে করে আমি 70,000 টাকা খরচ করতে পারবো না, কারণ আমার কাছে 70,000 টাকা থাকবেই না মাসে। তাহলে কোন একটা পরমাণু শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, সেই পরমাণু কোনোভাবে তার থেকে বেশি ইলেকট্রন দান করতে পারবে না, এটা তো খুবই সহজ, তাই না? তাহলে আমরা একটু একটা স্টেটমেন্ট লিখে নিই, খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, যে জারণ সংখ্যা যোজন ইলেকট্রন থেকে বেশি হতে পারে না। তবে একটু লিখে নে। তোরা ছোট আছিস, ছোটই থাক, বড় হইলে দেখবি যে অনেক ভেজাল। যত বড় হবি তত ভেজাল বাড়বে। এই ট্যাক্স দিতে হয়, ট্যাক্স রিটার্ন দিতে হয়, তারপরে হইতেছে এই মানে তোর যে গাড়ি থাকবে, গাড়ির পেপারস আপডেট করতে হয়, গাড়ির ট্যাক্স দিতে হয়, ট্যাক্স টোকেন মেনটেন করতে হয়। ছোট থাকাই ভালো। হ্যাঁ, স্কুল লাইফে ভালো। আমি ছোটবেলায় চিন্তা করতাম যে আমি কষ্ট করে টাকা ইনকাম করব, সরকার আবার কেন ট্যাক্স দেব, এটা ছোট থাকতে ভাবতাম। কিন্তু এখন আমার বাংলাদেশ সরকারকে প্রতি মাসে, আমি খুব সম্ভবত প্রতি মাসে হচ্ছে প্রায় 50,000 টাকার উপরে ট্যাক্স দিই সরকারকে, প্রতি মাসে, বছরে না, মাসে। তো এটা ছোটবেলায় ভাবতাম যে আমি টাকা ইনকাম করব, আমি কেন ট্যাক্স দিব সরকারকে। মানে এটা তোদের মাথায় অনেকেরই থাকবে, তোরা এই বয়সে এটা চিন্তা করা খুবই স্বাভাবিক। কিন্তু দেখবি যে হইতেছে বড় হইলে তুই অনেক জায়গায় আটকা খাবি, বাধ্য হবি, অনেক কিছু করতে হবে। তো জারণ সংখ্যা যোজন ইলেকট্রন থেকে কখনোই হইতেছে বেশি হয় না। কেন? যোজনী ইলেকট্রন মানে হচ্ছে শেষ শক্তি স্তরের ইলেকট্রন, যারা ইংলিশ ভার্সনের আছি
যে অক্সিডেশন নাম্বার কখনোই ওই ইয়া থেকে মানে কি বলে ভ্যালেন্স ইলেকট্রন থেকে বেশি হতে পারে না। যদিও মানে যেটা শেষ শক্তি স্তরে ঘুরে ওইখান থেকে যেটা ঘুরে ওর থেকে বেশি তো সে ছাড়তে পারবে না। এখন আমরা কয়েকটা জিনিস দেখি। একটা অ্যাসিড দেখবো, সেটা হচ্ছে এটা H2SO5। এই অ্যাসিডটা আমি জানি না আগে কখনো দেখছিস কিনা, একে বলা হয় পার অক্সো সালফিউরিক অ্যাসিড। সবাই একটু লিখে নে, পার অক্সো সালফিউরিক অ্যাসিড। আমি একটু লিখে দিই, এই রংটা না নেই। ইংলিশে লিখি। এখন পার অক্সো সালফিউরিক অ্যাসিড, এখানে যদি আমরা টিপিক্যাল নিয়মে মানে যে নিয়মে জারণ সংখ্যা বের করছে এতক্ষণে, সেই নিয়মে জারণ সংখ্যা বের করলে কত আসে দেখতো ভাই? সালফারের জারণ সংখ্যা আর কি। জারণ সংখ্যা আসে এখানে হচ্ছে -5, আর এখানে সরি -5 না, এখানে আসে -10, এখানে দাঁড়ায় হচ্ছে +2। তাহলে কত হয়? +8 হয় না? বুঝতে পারি কি? -5 মানে -10 + 2, তাহলে এখানে +8 হয়। কিন্তু তুই কিছুক্ষণ আগে নিজেই স্বীকার করছিস, তুই নিজেই লিখছিস খাতায়, জারণ সংখ্যা যোজন ইলেকট্রন থেকে বেশি হতে পারে না। এখন সালফার তো গ্রুপ 16-এ আছে। গ্রুপ 16-এ যোজন ইলেকট্রন কয়টা? 6টা। কি বললাম? সালফার যেহেতু আছে গ্রুপ 16-তে, গ্রুপ 16-তে যে পরমাণুগুলো আছে তাদের শেষে 6-এর বেশি ইলেকট্রন থাকে না। তাহলে আমি বলতে পারি সালফারের ম্যাক্সিমাম জারণ সংখ্যা হচ্ছে +6 হওয়া পসিবল, কিন্তু এখানে হয়েছে +8। তাহলে যেহেতু +8 হয়েছে, +8 আনসার না, এক্সাম হলের জন্য আনসার হচ্ছে +6। এটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট তোকে আমি আনসারটা বলে দিলাম যে +6 হচ্ছে আনসার। তোর স্টুডেন্ট হিসেবে কিন্তু আর চিন্তা করার দরকার নেই, এটুকু মনে রাখলেই হইতেছে। কিন্তু কথা হচ্ছে তুই তো কিছুদিন পরে টিউশনই করাইতে যাবি, তাই না? যাবি তো? তোকে তো তোর স্টুডেন্ট জিজ্ঞেস করেই ফেলবে যে ভাইয়া +6 হইলো কেন? আমি এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এটার আনসারের ব্যাখ্যা। এইটুকু মাথায় না নিলেও হয়। যদি মনে হয় যে ভাই বেশি পারা হয়ে যাচ্ছে, এত মনে রাখতে পারছি না, তাহলে এটুকু মাথায় নিবি না। আর যারা হচ্ছে যে টিউশনি করাইতে যাবি অথবা থাকে না অনেকে শিখতে চায়, কেন হইলো কেমনে হইলো, খালি পড়বো না, বুঝে বুঝে পড়বো, তাদের জন্য হচ্ছে পড়াটা বলতেছে। একজন বলছে টিউশনি গেলে কেমনে করব, আমি তো শর্ট সিলেবাসে পড়ছি, সবাই ফুল। এই জন্য যাদের আসলে ডেডিকেটেডলি টিউশনি করার ইচ্ছা, তারা হচ্ছে ফুল সিলেবাস পড়বে। আর আমি তো শর্ট সিলেবাস পড়াচ্ছি না, আমি তো এই যে এই চ্যাপ্টার যে পড়াচ্ছি এখানে তো শর্ট সিলেবাস না, ফুলই পড়াচ্ছি, কোনো কিছু তো বাদ রাখছি না। 57 রানে 1 উইকেট? রান ঠিক আছে, উইকেট ঠিক আছে, কিন্তু রান রেট তো অনেক কম। তাহলে আবারও বলতেছি, দেখ, তোর এক্সামের জন্য কাজ শেষ, +6 হচ্ছে আনসার। কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এইটা। ব্যাখ্যা দিতে গেলে স্ট্রাকচার রাখতে হবে। সালফার, এখানে হচ্ছে অক্সিজেন, এইখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে এইটা। এটা হচ্ছে এই পার অক্সো সালফিউরিক অ্যাসিডের গঠন। সব একটু লিখে নেয়। আমি স্কোর বের করার সাথে সাথে একটা 4 হয়েছে, একটা 6 হয়েছে, পরপর 2 বলে। যাই হোক, লাকি সাউন্ড। এখন আমি যদি এখানে জারণ মান ব্যাখ্যা করতে চাই, তাহলে এই অক্সিজেনের জারণ মান কত? এখানকার জারণ মান ঠিকই -2। এবং তুই যখন এইভাবে হিসাব করতেছিলি প্রতিটা অক্সিজেনকে কিন্তু -2 করে দিয়ে হিসাব করছিলি। আবার বলতেছি, তুই কিন্তু এখানে প্রতিটা অক্সিজেন -2 করে হিসাব করছিলি। এখানে ওই যে এই অক্সিজেন -2, এই অক্সিজেনও -2, এইটাও কিন্তু -2, বাট দুইটা মিলে তো -1 হয়ে দাঁড়াবে, তাই না? অক্সিজেন ঠিকই -2, কিন্তু একটা হাইড্রোজেন তো আছে, তো মিলে -1 হয়। কাহিনী হইতেছে, এই যে যে অক্সিজেন কিছুক্ষণ আগে বলছিলাম, দেখ ভাই এগুলো কিন্তু পারঅক্সাইড বন্ড। এই যে অক্সিজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন, অক্সিজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন যদি পারঅক্সাইড বন্ড হয়, তাহলে আমি বলতে পারি
যে এইখানে যে অক্সিজেন গুলো আছে সেটা কিন্তু -2 করে না, এগুলো -1 করে, এটা আবার +1। কি হলো একটু বুঝাই দিচ্ছি, আবারও বলতেছি, এটুকু তোর পরীক্ষার ফলের জন্য লাগবে না। আমি যখন নর্মালি এই নিয়মে জারণ মান বের করতাম, তখন প্রতিটা অক্সিজেনকে -2 ধরেই বের করতাম, বুঝে করি না বুঝে করি। কিন্তু এখানে এটাও ঠিক -2, এটাও -2, এটাও -2 হইতো, বাট হাইড্রোজেনের সাথে আমরা একবারে হিসাব করে -1 বসাই দিচ্ছি। কিন্তু এইটুকু তো -2 করে না, কারণ এটুকু পারঅক্সাইড বন্ড। পারঅক্সাইড বন্ডে জারণ মান -1 করে হয়। তাহলে এখানেও -1, এখানেও -1, এখানে আবার +1। সব মিলে দেখ, এখানে +6 বসাইলেই 0 হয়। অর্থাৎ তুই যখন এখানে হিসাব করছিলি তখন সবগুলোকে ধরছিলি হচ্ছে -2 করে, কিন্তু এখানে একটার তো -1 আর একটার -1। অর্থাৎ কি হয়ে যাবে, হয়ে যাবে হইতেছে এইখানে -2 কমে গেল। সবাই কি বুঝতে পারছি কিভাবে হয়েছে? এরকম আরো কয়েকটা আছে, আমরা সবগুলোই দেখবো। এটা হচ্ছে পার অক্সো সালফিউরিক অ্যাসিড। আরেকটা লিখে নে সবাই, হইতেছে এইটা H2S2 এটার নাম হচ্ছে পার সালফিউরিক অ্যাসিড। ওএইচ মূলকটা বুঝিস না, আরে আল্লাহ। এই, এরা হচ্ছে সহজেই বুঝতে চায় না, দেখ এখানে হচ্ছে -2 আর এখানে +1। তো চিন্তা করলে নেট কি থাকে, -1 থাকে না? বুঝতে পারছি কি? আবারও দেখ, এটা তো -2, এটা তো +1। তো যোগ বিয়োগ কর, নেট কত থাকে? নেট দুইটা মিলাই -1 করে থাকে না? তো আমি তো ওভাবে চিন্তা করতে পারি যে ও এস মূলকের জারণ মান এখানে -1। বুঝছি এবার? তো পার সালফিউরিক অ্যাসিড, এখন দেখি পার সালফিউরিক অ্যাসিডের জারণ মান কত বের হয়। আমি যদি টিপিক্যাল নিয়মে বের করি, যে নিয়মে আসলে আমরা শিখছি সেই নিয়মে বের করলে কত হয়? এখানে হয় -16, তাই না, 8 × 16। আর এখানে হয় হচ্ছে +2। তাহলে এখানে কত হয়, হয় হচ্ছে +14। তো ওই হিসাব করে যদি +14 হয় তাহলে একটার কত হবে, একটার কিন্তু +7 হবে। কিন্তু ভাই তুই কিন্তু কিছুক্ষণ আগে নিজেই স্বীকার করছিস না যে সালফারের জারণ মান ম্যাক্স পসিবল হচ্ছে +6। তাহলে যেহেতু +6 থেকে বড় হয়েছে, এত হিসাব নিকাশ করার দরকার নেই, আমাদের আনসার হচ্ছে +6। এই হচ্ছে এক্সাম হলের জন্য তোর কাজ, আনসার +6। আর এখন যেটুকু বলবো সেটুকু হচ্ছে তুই যখন পড়াতে যাবি, টিউশনিতে যাবি, তখন তোর কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা জানি এর গঠন দেখাইতে হবে। সালফার, এখানে অক্সিজেন, এখানে ওএইচ, এখানে অক্সিজেন। অক্সিজেন কয়টা হয়েছে, 8টা, 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে পার সালফিউরিক অ্যাসিডের গঠন। এবং এই গঠনে সব ঠিক আছে, সব জায়গায় সব ঠিক আছে। দেখ এটা হচ্ছে -1, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে -1। কিন্তু এইখানে তুই তো ওই যে আন্দাজে এখানে যখন করতেছিলি তখন এখানে -2 ধরছিলি আর এখানেও -2 ধরছিলি, কিন্তু ওগুলো তো আসলে -1 করে। সো -1 করে মানে হইতেছে এখানে +6। এগুলো কখনো সিকিউতে আসে না, এমসিকিউতে আসে। সো তুই কিভাবে বের করে দেখাইছিস সেটা তো দরকার নেই, বের করে দেখাইলেই হইতেছে। এগুলো কখনোই সিকিউতে আসে না। আমরা আরো কিছু যৌগ দেখি। সেটা হচ্ছে এইটা, CrO5। এটার নাম হচ্ছে পারক্রোমিক অক্সাইড।
এই টিপিক্যাল নেমে বের কর। দেখ তো টিপিক্যাল নেমে বের করলে ক্রোমিয়ামে জারণ মান কত দাঁড়ায় এখানে? অক্সিজেন কত? 5 × 10 - তাহলে ক্রোমিয়াম কত হবে? +10, তাই না? এটা টিপিক্যাল নিয়মে বের হয়। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে টিপিক্যাল নিয়ম না, নর্মালি ক্রোমিয়ামে জারণ মান কত হওয়া পসিবল। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা ছিল 4s1 3d5। আশা করি এটা সবাই পারিস। সেই 9 10 থেকে খুব বিখ্যাত ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম আর কপার। এবং আমরা এতক্ষণ ধরে বকবক করছিলাম তখন যে এরা একটা ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল, এদের এস এবং ডি একসাথে একটার মতো আচরণ করে। তাহলে এই দুইটা শেষ শক্তি স্তর যদিও হয়, তাও দেখ সর্বোচ্চ 6টা ইলেকট্রন দান করতে পারে। 6-এর বেশি ক্রোমিয়াম কখনোই দান করতে পারবে না। বুঝতে পারি কি যে ক্রোমিয়াম কখনোই 6-এর বেশি ইলেকট্রন দান করতে পারবে না। তাহলে আমার এত কিছু বোঝার দরকার নেই, আমি যেহেতু আনসার পাইছি +10, এক্সাম হলের জন্য তোর কাজ হচ্ছে আনসার +6 লিখে দিয়ে আসা, শেষ তোর কাজ। এরপরে এখন যেটুকু আমি বলবো সেটুকু হইতেছে, মানে এটা কেন বলে দিচ্ছি, অনেকে মনে করে ভাই আচরণ বিচরণ কি পড়াইতেছেন, অনেক কঠিন জিনিস। কিন্তু তুই যদি হচ্ছে ওই যে স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে এটা মাথা থেকে ঝেড়ে ফেলিস, অথবা যে ওটা কেমনে মনে রাখবো, স্ট্রাকচার গুলো তো অনেক কঠিন, ঝেড়ে ফেলে দেখবি সহজ মনে হবে। তো তখন আমাদেরকে এই গঠন দেখাইতে হবে আগের মতো। এখানে ক্রোমিয়াম, এটা দেখতে অনেকটা প্রজাপতির মতো, বাটারফ্লাই স্ট্রাকচারও বলে অনেক সময়। এই হচ্ছে আমার এই যৌগের গঠন। এই গঠনের মধ্যে আমরা যেগুলো ধরছিলাম সব ঠিকঠাক ছিল, যেমন ধর এই অক্সিজেন হচ্ছে ঠিকই -2 আসলে, কিন্তু এটা তো আবার পার অক্সাইড -1। এখানে তো -1, এখানে -1, এখানে -1। তাহলে দেখ এখানে কত আসছে, +6। তারপরে আসে আরেকটা, সেটা দিচ্ছে এইটা। আচ্ছা তোরা জানিস কিনা H2SO4, এই যৌগের নাম আশা করি সবাই জানি, তাই না? সবাই জানি সালফিউরিক অ্যাসিড। এখন তোরা কি জানিস কিনা যে কোনো যৌগ থেকে যদি অক্সিজেন আউট হয় আর সালফার যদি ইন হয়, এরকম যদি কোনো যৌগ হয়, যে এমন একটা যৌগ যেখানে অক্সিজেন বের হয়েছে একটা সালফার অ্যাড হয়েছে, সেই যৌগকে থায়ো যৌগ বলে। আমি কি কখনো বলছিলাম? কখনো। থায়ো, থায়ো মানে তো সালফার। কিন্তু কোনো যৌগ থেকে একটা অক্সিজেন বাদ দিয়ে একটা সালফার আসলে সেই যৌগের নাম থায়ো হয়ে যায়। আচ্ছা বলছিলাম, যেমন ধর এটা সালফিউরিক অ্যাসিড, এখন এখান থেকে তুই একটা অক্সিজেন বাদ দে, একটা সালফার নিয়ে আস, তখন সেই যৌগের নাম কি হয়? সেই যৌগটা হয় এইটা H2, এস একটা আছে দুইটা হবে, আর O3। এই যে H2S2O3 এই যৌগের নাম হচ্ছে, এটা সালফিউরিক অ্যাসিড, এটা থায়োসালফিউরিক অ্যাসিড, এই হচ্ছে কথা। সবাই একটু নামটা লিখে নেই, এটা হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড। থায়োসালফিউরিক অ্যাসিড। এবার আসি, থায়োসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান যদি বের করি তাহলে কত আসে? দেখতো কত আসে। এখানে আসে হচ্ছে -6, এখানে আসে +2, তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে +4, তাই না? এখন তোর কাছে মনে হতেই পারে যে সালফারের জারণ মান হচ্ছে, তাহলে কত হবে? সালফারের জারণ মান হবে হচ্ছে +2। এবার এখানে একটু কাহিনী হইতেছে, অনেকে এখানে মনে করে ভাইয়া এখানে তো সালফারের জারণ মান জায়েজ আছে। যারা অন্য ধর্মের আছে, মুসলিম না, তারা হয়তো বুঝবে না, জায়েজ মানে বৈধ আর কি। এখানে সালফারের জারণ মান জায়েজ, কেন জায়েজ? কারণ সালফারের জারণ মান তো 6 থেকে কম হয়েছে। এতক্ষণ ধরে আমরা কি দেখলাম, যেখানে 6-এর বেশি হয় বা যেটা নাজায়েজ মান হয় সেইখানে আমরা ব্যাখ্যা ট্যাখ্যা করছিলাম, বাট এখানে তো জায়েজ আছে। এটা কেমনে মনে রাখবো? এটা ভাইয়া বলে দিছে যে এটা ঠিক না, সেভাবে মনে রাখবি। এটা যে আবার একেবারে ভুল সেটাও না, একটু কাহিনী আছে। তো আমি একটু থায়োসালফিউরিক অ্যাসিডের গঠনটা দেখাই, মানে থায়োসালফিউরিক অ্যাসিড কিভাবে নেচারে থাকে। থায়োসালফিউরিক অ্যাসিড দিচ্ছে সালফার, এখানে অক্সিজেন। আগে দেখ সালফিউরিক অ্যাসিডের গঠন কোনটা, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবি।
সালফার, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH। এই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গঠন। থায়োসালফিউরিক হচ্ছে H2S2O3, মানে সালফারের সাথে এইখানে আরেকটা সালফার আসছে। কোন কোন বইতে এখানে সন্নিবেশ বন্ধন দেখবি, সন্নিবেশ বন্ধন দিলেও হয়, ডাবল বন্ড দিলেও হয়। এখানে অক্সিজেন, এখানে OH, এখানে হচ্ছে OH। এখন একটু সবাই একটু তুলে নে, পরে এখানে হিসাব নিকাশটা একটু দেখা এখানে কি কাহিনী আছে। আবারও বলছি, হয়তোবা হাজারি স্যারের বইতে এখানে একটা সন্নিবেশ বন্ধন দেওয়া আছে, একই কথা। সন্নিবেশ বন্ধন দিলেও ভুল হয় না, সমযোজী বন্ধন দিলেও ভুল হয় না, যা দিবি সব ঠিক। দেখতো ভাইয়া, এইখানে এই অক্সিজেন ঠিকই হইতেছে -1, এখানে -1, এখানে -2। এই সালফারটা -2 হয়। কোন সালফারটা? এই সালফারটা। কারণ কি? প্রথমত সে আছে কার বদলে? অক্সিজেনের বদলে। নাম্বার 2 হইতেছে এই সালফারের জারণ মান তো ঠিকই +6 হয়, কারণ সালফিউরিক অ্যাসিডও জারণ মান +6, এখানেও +6। তো এইটা কেন প্লাস হয়? কারণ তার চারপাশে অনেক মাইনাস, এই জন্য সে প্লাস হয়। আর এটা হয় হচ্ছে -2। অর্থাৎ এই যৌগে সালফারের দুই রকম জারণ মান। সালফারের একটা জারণ মান হচ্ছে -2, সালফারের একটা জারণ মান হচ্ছে +6। এখন -2 +6 এই দুটাকে গড় করলে দেখ +4ই থাকে, মানে নেট করলে এই যে -2 +6। তো এখানে যে আমি বের করছিলাম সালফারের জারণ মান +4, এটা একেবারেই ভুল না, একেবারেই উড়াই দেওয়া যায় না। সালফারের জারণ মান দুইটা মিলে +4, সেটা ঠিক আছে, কিন্তু এখানে সেন্ট্রাল সালফারের জারণ মান হচ্ছে +6, আর পেরিফেরিতে যে সালফারটা আছে তার জারণ মান হচ্ছে -2। এই একই কথা আমি যদি হচ্ছে কি বলে, এখান থেকে যদি লবণ বানাই, এটা তো সোডিয়াম সালফেট হবে তাই না, Na2SO4। আর এখান থেকে যদি লবণ বানাই, ওইখানে সোডিয়াম আসবে, Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট। দুইটা ডিফারেন্ট কেন? নেচারে দুইটা ডিফারেন্ট থাকে। আমরা শুধু ব্যাখ্যা করছি যে কেন হইতেছে নেচারে ডিফারেন্ট, আলাদা মানে ডিফারেন্ট থাকে কেন সেটা ব্যাখ্যা করছি। মানে ডিফারেন্ট কেন এই প্রশ্ন করছিস, আমি যদি তোকে প্রশ্ন করি এক হতে হবে কেন, এমন তো কোনো কথা নাই যে এক হইতে হবে। কারণ সালফার কত রকমের জারণ মান দেখে, সালফারের -2 হয়, +2 হয়, 0 হয়, বুঝছিস? মনে প্রশ্ন করছে ভাই দুইটা আলাদা কেন, তো তোকে আমি প্রশ্ন করলাম দুইটা এক হতে হবে, এটা কেন মনে করছিস তুই? এক হইতে হবে এমন কোনো কথা নাই, বুঝছিস? এই হচ্ছে কাহিনী। আর এখন যে কথাগুলো বলতেছি আবারও বলতেছি, এইগুলো রেগুলার কথা না, এই যৌগগুলো রেগুলার যৌগ না, কালে ভাদ্রে আসে, তাও আবার অ্যাডমিশনে। এবং কোন অ্যাডমিশনে? যে অ্যাডমিশন গুলোতে আমরা বলি প্রশ্ন আরে অনেক কঠিন হয়েছে, সেই টাইপের অ্যাডমিশন। সালফিউরিক অ্যাসিডের লবণ সোডিয়াম সালফেট, থায়োসালফিউরিক অ্যাসিডের লবণ সোডিয়াম থায়োসালফেট। এমনি চিন্তা না করলে এখান থেকেও চিন্তা করা যায়, সোডিয়াম সালফেট থেকে একটা অক্সিজেন কমা একটা সালফার আনলে সোডিয়াম থায়োসালফেট হয়। মানে যেটাই সোডিয়াম সালফেট সেখান থেকে একটা অক্সিজেন কমা একটা সালফার নিয়ে সোডিয়াম থায়োসালফেট হবে। এবং এইখানেও জারণ মান সেম সেম এক কালার, দুই রকম জারণ মান, একটা হচ্ছে -2, একটা হতেছে +6। একই, ওই যে ওইখানে যেরকম সেরকম, খালি এই হাইড্রোজেনের জায়গায় একটা সোডিয়াম আসবে, এই হাইড্রোজেনের জায়গায় একটা সোডিয়াম আসবে। সবাই কি বুঝিয়ে আছি? মানে আমি যদি থায়োসালফিউরিক অ্যাসিড বুঝি, সোডিয়াম থায়োসালফেট বোঝাটা খুব সহজ কাজ। যদি এমসিকিউতে আসে এরকম দুইটা থাকবে, আর যদি একটা থাকে তাহলে একটা করে অপশন থাকে, তাহলে এই দুটার যে কোনো একটা থাকবে আর কি। এরপরে দেখি হইতেছে আরেকটা, সেটা হইতেছে সোডিয়াম টেট্রাথায়োনেট, Na2S4O6। এই সোডিয়াম টেট্রাথায়োনেট, আচ্ছা আমরা একটা ব্রেক নিই আসলেই, তারপরে সেটা আলোচনা করবো না। 10 মিনিটের ব্রেক নিয়ে সবাই। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, একটু লিখে দেই। সোডিয়াম তো সোডিয়াম, তারপরে টেট্রা,
থায়োনেট। এখন আমি যদি নর্মাল নিয়মে জারণ মান বের করি, নর্মাল নিয়ম মানে যে নিয়ম আমরা শিখছি, সেই নিয়মে বের করলে কত দাঁড়ায়? বের করলে দাঁড়ায় হচ্ছে এইটা, এখানে দাঁড়ায় হচ্ছে -12, এখানে দাঁড়ায় হচ্ছে +2। তাহলে কত হইলে জিরো হয়? +10 হইলে জিরো হয়, তাই না? তাহলে টিপিক্যালি যদি আমি সোডিয়াম টেট্রাথায়োনেটের জারণ মান বের করি, তাহলে 4টা সোডিয়ামের থাকে হচ্ছে +10। তাহলে সেই ক্ষেত্রে, সরি সালফার, একটা সালফারের কত দাঁড়ায়? +12 দাঁড়ায়। এটা হচ্ছে নর্মালি বের করলে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এরকম হয় না। এখান থেকে একটু আলাদা হয়, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। আমি জানি হুট করে মনে হচ্ছে অনেক কঠিন। আমি যদি শুধু একাডেমিকের জন্য পড়াইতাম, তাহলে এত না দেখাইলেও হইতো। অন্য জায়গায় হয়তো দেখায়ও না, অন্য কোনো টিচার বা ভাইয়া। খুব কম মানুষজন এগুলো দেখায়, বাট অ্যাডমিশনের পড়াটা একবারেই পড়ে নেই। যদি স্ট্রাকচার দেখায়, এটা হচ্ছে যৌগ Na2S4O6, সালফার, এইখানে সালফার, সালফার, এইখানে হচ্ছে অক্সিজেন, এইখানে অক্সিজেন, তারপরে হচ্ছে ONA, এখানে হতেছে ONA। এই তো। হ্যাঁ, পড়া তো পড়াই, একাডেমিক অ্যাডমিশন আলাদা করার কিছু নাই, এটাই সত্যি কথা। এখন যে জিনিসটা দেখাবো, এই জিনিসটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা হচ্ছে একরকম লেখা, আর হাজারি স্যারের বই একরকম লেখা। এখন কোন বইতে কোনটা লেখা সেটা একটু আমি দেখাই দিই। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গুহ স্যারের বইতে লেখা। গুহ স্যার, গুহ স্যারের বইতে দেওয়া হচ্ছে এরকম যে এইখানে যেহেতু হচ্ছে -2, এবং ইন্টারনেটে দোনোটাই আছে, মানে আমি ইন্টারনেট চেক করে দেখছি, দোনোটাই দেখায়। এখানে -2, এখানে -2, এখানেও -2, এখানেও -2, এখানে -1 দাঁড়ায়, এখানে -1 দাঁড়ায়। এই পর্যন্ত কিন্তু কোনো ইস্যু নাই, সবই ঠিক আছে। তো সঞ্জিত কুমার গুহ স্যার এই দুইটা সালফারকে, ওই যে বলছিলাম না অক্সিজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন, তাহলে ওইখানে আমরা -1 করে ধরতাম। গুহ স্যার এখানে ধরছেন হচ্ছে এটা, এটাও -1, এটাও -1। কারণ কি, অক্সিজেনও গ্রুপ 16 এর, সালফারও 16 এর। অক্সিজেন যেরকম নারক সিনেমা দেখায়, সালফারও সেরকম নারক সিনেমা দেখায়। তো এখানে -1, এখানে -1, আলটিমেটলি সালফারের শেষে কি দাঁড়াইলো? -1, -2, -1, -2। তাহলে -2 মানে -4, এখানে -2 মানে মোট -6। তাহলে এই সালফার দাঁড়াইলো হচ্ছে +6, এই সালফার দাঁড়াইলো হচ্ছে +6। এটা হচ্ছে গুহ স্যার। এবং গুহ স্যার এই বই অনুযায়ী আনসার হচ্ছে দুই রকম। একটা সালফারের জারণ মান হচ্ছে -1 করে, আরেকটা সালফারের জারণ মান +6 করে। এই বুঝতে পারছি, সেন্স মেক করে কিন্তু। আর এইবার আসি, এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওই যে হাজারি নাকসার, নাকসার লিখি। এখন তো রাসেলস ভাইপারের খুব উৎপাত। আমাদের গ্রামে দেখলাম এক দাদা হয় আর কি, সে বলতেছে রাসেল ভাইপো কোথায়, রাসেল ভাইপো নাকি অনেক ছড়াই গেছে। আমি বুঝলাম যে রাসেল ভাইপো বলতে সে রাসেলস ভাইপার বোঝাচ্ছে। এর বাংলা নামটা খুব সুন্দর, বাংলা নাম হচ্ছে চন্দ্রবোড়া। এখানে এই অক্সিজেন হচ্ছে -2, এটা -2, এটা -2, এটা -2, এটা দুইটা মিলে -1, দুইটা মিলে -1। হাজারি স্যার বলছে এই সালফারের জারণ মানও জিরো, এই সালফারের জারণ মানও জিরো। কেন জিরো? কারণ দুইটা সালফার একেবারে নন পোলার সমযোজী বন্ধনে আছে, এবং এখানেও সালফার আছে, এখানেও সালফার আছে, মানে কোন রকমের ইলেকট্রন পোলারিটির কোনো সুযোগ নাই, বুঝছিস? এই জন্য সে এখানেও জিরো ধরছে, এখানেও জিরো ধরছে। বললাম তো ইন্টারনেটে দুই রকমই আছে। তাহলে যদি এখানেও জিরো ধরে, এখানে জিরো ধরে, তাহলে সেই হিসাব করলে এখানে দেখ +5 দাঁড়ায়, এখানেও +5 দাঁড়ায়। অর্থাৎ অ্যাকর্ডিং টু হাজারি নাকসার সালফারের জারণ মান দুই রকম, একটা হইতেছে জিরো, একটা হচ্ছে +5। এবার তোমাকে বলবি যে ভাইয়া কোনটা পরীক্ষার হলে আনসার করব। সত্যি কথা, এই প্রশ্ন এখন পর্যন্ত অ্যাডমিশনে একাডেমিকে কোনো জায়গায় আসে নাই, মানে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আসে নাই।
এখন কোনটা যে তুই আনসার করবি সেই সিদ্ধান্ত আমি বলে দিতে পারছি না। সো আমার কাছে মনে হয় এইটা আমার কাছে বেশি ভাল লাগে আর কি, বুঝছিস, ডান পাশেরটা। এটা আমার কাছে কেমন জানি একটু কেমন কেমন লাগে, বাট এটা হাজারি স্যারের বইতে আছে। তোদেরকে দোনোটাই শিখালাম, অবস্থা বুঝে ব্যবস্থা নিবি। মানে নিজেদের তো ডিসিশন মেকিং একটা অ্যাবিলিটি আছে, এক্সাম হলে ওইটা হচ্ছে একটু অ্যাপ্লাই করবে। তাহলে কি বললাম, এই দূরে সালফারের জারণ মানকে কেন হাজারিনাক্সার জিরো ধরছে, সেন্স মেক করে। সেটা হচ্ছে এই সালফার পিওর সমযোজী বন্ধনে যুক্ত, এপাশেও সালফার ওপাশেও সালফার। মানে ইলেকট্রন যে কেউ কারোর দিকে টেনে প্লাস মাইনাস যে করবে সেইটা করার আসলে কিছু নাই, এই জন্য সে এখানে জিরো জিরো ধরছে। আর এইখানে কেন হচ্ছে ঘুয়ো স্যার -1 -1 ধরছে, আসলে তো এমন না যে হাজারি স্যারও এটা নিজে বের করে দেখে নাই, ঘুয়ো স্যার এটা বের করে দেখে নাই। হাজারি স্যার একটা সোর্স থেকে কপি মারছে, ঘুয়ো স্যার একটা সোর্স থেকে কপি মারছে। সো দুইজনের দুই সোর্স থেকে কপি মারছে, দুই রকমের হয়ে গেছে, বুঝছিস। তো এটা দেখার পরে আমি ইন্টারনেট একটু ঘাটাঘাটি করছি, আমি দেখি দোনোটাই চলে, মানে দোনোটাই ইউজ করা হয়। সো কোনোটাকে ভুল কোনোটাকে ঠিক বলার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস হচ্ছে, অ্যাডমিশনে হোক একাডেমিকে হোক এই প্রশ্ন এখনো আসে নাই। এর জন্য আমি বলতে পারছি না যে কোনটা আনসার করলে তুই নাম্বার পাবি। যদি কোনো জায়গায় আসতো তাইলে আমি হচ্ছে খবর নিতাম, কোনো কলেজের স্যারদের কাছে খবর নিতাম যে স্যাররা কোনটাকে অ্যাকসেপ্ট করে। এই তো হাজারি স্যার যে কেন অক্সিজেনের জন্য লজিক অ্যাপ্লাই করে দেন সেটা তো আমি জানি না, দুই বইতে দুই রকম আছে, এটা আমি বলে দিলাম। বাট আমি এটা বেশি প্রেফার করি, ডান পাশেরটা আমার বেশি পছন্দ হয়, মানে আমার কাছে বেশি লজিক্যাল মনে হয়। তাহলে একটু ব্যতিক্রমী জারণ মানগুলো দেখে আসি। আমরা দেখলাম কোন মৌলের জারণ মান তার যোজন ইলেকট্রন থেকে বেশি হতে পারে না, তো ওরকম কয়েকটা কেস দেখলাম। একটা হচ্ছে পার অক্সোসালফিউরিক অ্যাসিড, এটার আরেকটা নাম হতেছে কারোস অ্যাসিড, চাইলে লিখে নিতে পারিস কারোস অ্যাসিড, CAROS। তারপরে এখানে সালফারের জারণ মান বের হয় নরমালি 8 কিন্তু আসলে 6। পার সালফিউরিক অ্যাসিড বের হয় হচ্ছে 7 কিন্তু আসলে হয় 6। পার ক্রোমিক অ্যাসিড বের হয় 10 কিন্তু আসলে 6, এই তিনটা নরমাল। এরপর আমরা দেখছি হইতেছে সালফিউরিক কি বলে, থায়োসালফিউরিক অ্যাসিড। থায়োসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান দুই রকম, একটা হচ্ছে +6, একটা হচ্ছে -2। এরপরে হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, সালফারের জারণ মান একটা -1 একটা হচ্ছে +6। আর আসলে কি হিসাব করলে কিন্তু নেট ঠিকই থাকে। নেট ঠিকই থাকে মানে দেখ, এখানে হচ্ছে অ্যাভারেজ করলে 5 থাকে, এখানে অ্যাভারেজ করলে মানে হিসাব নিকাশ করলে 5 থাকে। তারপরে আমরা আরো কয়েকটা দেখি, সেটা হচ্ছে এইটা ফেরোসোফেরিক অক্সাইড। এটা 9-10-এ ছিল এবং স্কুলের টিচাররা পর্যন্ত এটা ভুলভাল পড়ায় এবং ভুলভাল জিনিস লিখে নাম্বার দেয়। অপশনে ভুলভাল থাকে বোর্ড পরীক্ষার অপশনগুলোতে। এইখানে যদি আমি জারণ মান বের করি তাহলে কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে -8, এখানে দাঁড়ায় +8। তাহলে কেন জানি মনে হয় আয়রনের জারণ মান +8/3, এটা ভুয়া কথা। এবং 9-10-এর বোর্ড পরীক্ষাও কিন্তু এভাবেই থাকতো। মানে আমি জানি না কোন একটা পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় আসছিল, সেখানে এরকম ছিল যে আয়রনের জারণ মান +8/3। আসলে এটা একটা অক্সাইড না, এটা দুইটা অক্সাইডের মিশ্রণ। সো ফেরোসোফেরিক অক্সাইডের জারণ মান বলে কিছু হয় না, এটাকে হেমাটাইটও বলা হয়, সরি হেমাটাইট না ম্যাগনেটাইট বলা হয়। তাহলে এখানে আসলে দুইটা অক্সাইড কি কি, একটা হচ্ছে FeO আর একটা হচ্ছে Fe2O3, ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড। এখানে জারণ মান হচ্ছে +2, এখানে জারণ মান হচ্ছে +3। সো এই প্রশ্নের আনসার করতে গেলে এভাবে লিখতে হয়, আয়রনের জারণ মান দুইটা, একটা হচ্ছে +2 একটা হচ্ছে +3। এবার আমি সবাইকে একটা হোমওয়ার্ক দিব, খালি শাওন ভাই একলা বকবক করে যাবে তাইলে হবে না। এই হোমওয়ার্কটা 9-10 এর হোমওয়ার্ক, 9-10 না, ইভেন বোধ হয় তারও আগের। কেউ একটু গেস কর হোমওয়ার্কটা কি। এমন একটা জিনিস পড়া দিব যে পড়াটা 9-10-এও ছিল, হয়তোবা ক্লাস 8-এও ছিল। তোরা নিজেরা জানিস হয়তোবা, কিন্তু আমি সবাইকে একটু পয়েন্ট করে খাতায় নোট করতে বলবো, কারণ এগুলো মাঝে মধ্যে আসে। হ্যাঁ, ফুয়াদ ধরতে পারছে, হোমওয়ার্কটা হচ্ছে জারণ সংখ্যা আর ভার্সেস যোজনী। যে বইটাই তুই পড়িস না কেন, সেই বইতে দেখবি কয়েকটা পয়েন্ট লেখা আছে। এটা আমি জানি তোরা জানিস, কিন্তু আমি কেন পড়তে বলছি, কারণ এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, তখন একবার যদি পড়া না থাকে তখন পয়েন্টগুলো গোছানো থাকে না। আর লিখতে গেলে দেখবি সময় বেশি লাগে, লেখা হারায় যাচ্ছে, পয়েন্টগুলো মানে এলোমেলো হচ্ছে। তো জারণ সংখ্যা ভার্সেস যোজনী, এটার 3-4টা পার্থক্য একটু সবাই খাতায় নোট করে ফেলবি। ভাই হোমওয়ার্ক করতে হবে কিন্তু।
পড়াশোনা শুধু টিচারের কাজ না। টিচার সবকিছু মুখে তুলে খাওয়াই দিবে না। টিচার তোকে গাইড করবে। তাইলে আমি একটু আমাদের বেসিক শেষ হইলো, সংক্ষেপে একটু রিভিউ করে আসি। বাবা, শাক তুলতে গিয়ে কিচ্ছা শুরু হয়েছে। পড়ছিলাম জারণ বারণ ছাড়ন বিজারক, এই বারণ মানে জারণ সংখ্যা বারণ। এই বারণের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা গেছিলাম। সেখানে দেখছিলাম যে কোনো পরমাণু হোক অণু হোক, তার যদি কোনো চার্জ না থাকে এর জারণ সংখ্যা শূন্য হয়, যদি কোনো চার্জ থাকে যেটাই চার্জ সেটাই তার জারণ সংখ্যা। তারপরে আমরা দেখছিলাম যে কিছু রেফারেন্স জারণ মান, 1 এর +1, 2 এর +2, 3 এর +3, 17 এর -1, 16 এর -2, 15 এর -3। এই বোর্ডে যা আছে সেগুলো খুব ইজি পিজি লেমন স্কুইজি, এগুলো নিয়ে খুব কথা বলার কিছু নাই। তারপরে দেখছি হাইড্রোজেনের জারণ মান ইউজুয়ালি হয় +1, বাট যখন সে গ্রুপ 1 এর সাথে হাইড্রাইড গঠন করে বা ধাতুর সাথে হাইড্রাইড গঠন করে তখন সেখানে -1 গিয়ে দাঁড়ায়। আর অক্সিজেনের জারণ মান রেগুলার অক্সাইডে -2, পার অক্সাইডে -1 আর সুপার অক্সাইডে -1/2। আর এইটা যে পার অক্সাইড বন্ড, এটা একটু লাগে আমাদের অনেক জায়গায় কাজে লাগছে। এরপরে অবস্থান্তর মৌলের জারণ মান কেন বিভিন্ন রকমের দেখায়? কারণ 4s এবং 3d এদের শক্তি এতটাই কাছাকাছি যে দুইটা একসঙ্গে একটা শক্তি স্তরের মতো আচরণ করে। এজন্য 4s এবং 3d দুইটা থেকে ইলেকট্রন ছাড়তে পারে, সে বিভিন্ন রকমের জারণ মান দেখায়। এরপরে দেখছি পার সালফিউরিক অ্যাসিড, মানে কোনো মৌলের জারণ মান তার যোজন ইলেকট্রন থেকে কখনো বেশি হয় না। কেন বেশি হয় না ভাই? আমার কাছে যে ইলেকট্রন গুলো আছে এর থেকে বেশি ইলেকট্রন তো আমি ছাড়তে পারবো না, তাই না? তো এর থেকে বেশি যেহেতু ছাড়তে পারবো না, আমার জারণ সংখ্যা ওর থেকে বেশি হবে না। তো এর কিছু এক্সেপশন দেখলাম, যে পার সালফিউরিক অ্যাসিডে হয়তো দেখা যায় হচ্ছে 8, বাট আসলে 6 হয়, কারণ এখানে যে 2 কমে যায়। এখানে দেখে মনে হয় 7, বাট আসলে হয় 6, কারণ এখানেও কমে যায়। তারপরে হচ্ছে পারক্রমিক অক্সাইডে দেখে মনে হয় 10, বাট আসলে হয় 6। তারপরে হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিডে দেখলাম দুই রকম, একটা 6, একটা হচ্ছে 2। কেন্দ্রীয়টা 6, পেরিফেরিকটা হচ্ছে 2। তারপরে হচ্ছে সোডিয়াম কি বলে টেট্রাথায়োনেট, হাজারি স্যার একরকম, গুহ স্যার একরকম, যার যেটা মন চায় সে সেটা পড়িস। আর ফেরোসালফিউরিক অক্সাইডে সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে আরো অনেকগুলো এরকম ব্যতিক্রম আছে, বাট এত পড়ে মনে রাখতে পারবি না, ব্যতিক্রম তো ব্যতিক্রম, ঠিক আছে? আর এটুকু একটু সবাই বাসায় পড়ে নিবি, জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য। ঈদের পরে প্রথম ক্লাস তো আমি আজকে আর আগাচ্ছি না, আজকে এইটুকুই থাকুক। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা ফুল ফেজে ক্লাস নেব। অনেকের এখন ফাইনাল এক্সাম চলে, ওকে, যার ফাইনাল এক্সাম চলে সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। এই চ্যাপ্টার শেষ হতে আমাদের আর কয়টা সেশন লাগবে? আর সম্ভবত দুইটা, দুইটা হইলে হয়ে যাবে আই গেস, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে আইস ব্রেকটা করি, পরীক্ষার ছুটির পরে বেশিক্ষণ ক্লাস না নেই, ঠিক আছে? সবাই খেলা